সরকারি হাসপাতালে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রামের মতো রোগ নির্ণয়ের যন্ত্র থাকলেও সেগুলো নিয়মিত সেবা দিতে পারছে না। কেন পারছে না? বাস্তবতা কি বলছে? এসব বিষয় নিয়ে কথা হবে প্রথম আলোর আজকের নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সৈয়দ রিফাত মুসলিম। রিফাত, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। রিফাত, আজকে আপনি একটি প্রতিবেদন করেছেন সরকারি হাসপাতালে 52% রোগ নির্ণয় যন্ত্র থেকেও নেই। সে বিষয়ে বিস্তারিত কথা বলবো, তবে তার আগে আপনার কাছে জানতে চাই যে যারা সাধারণত সরকারি হাসপাতালে চিকিৎসা নেন তারা বরাবর একটা অভিযোগ করে থাকেন যে তারা তাদের রোগ নির্ণয়ের পরীক্ষাগুলো আসলে সেখানে করতে পারেন না, বিভিন্ন সময় তাদেরকে বাইরে থেকে করতে হয়। তো আপনি এই প্রতিবেদন করতে গিয়ে আসলে এর কারণ কি পেলেন? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই যে আসলে দেখেন, স্বাস্থ্য খাত কিন্তু মানে বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে তাদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা বিষয়টাকে কাভার করে হচ্ছে আমাদের মানে স্বাস্থ্য খাত। তো আপনি আসলে উন্নত জাতি গঠনের কথা বলবেন, আপনি মেধাবী জাতি, দক্ষ জাতি গঠনের কথা বলবেন, অথচ আপনার একটা বিরাট অংশের জনগোষ্ঠী যদি চিকিৎসা সেবার বাইরে চলে যায়, অসুস্থ হলে সেবা না পায়, হাসপাতালের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়, তাদের রোগ মানে নির্ণয়ই না করতে পারে, তাহলে কিন্তু আসলে এই স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি হাসপাতাল যেগুলো আছে সেইখানে কিন্তু এই যে রোগ নির্ণয় বলেন বা চিকিৎসা সেবা পাওয়ার সম্ভাবনা বলেন, এটা নিয়ে কিন্তু মানে গ্রাহক বা ভোক্তা যারা আছেন, রোগী সাধারণ যারা মানুষ, আছেন, রোগীদের। সাধারণ মানুষ যারা আছেন, তাদের ভিতরে একটা ব্যাপক অভিযোগ আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা হাসপাতালে হয়তো অনেক কষ্ট করে সিরিয়াল নিয়ে ডাক্তার দেখাতে পারছেন, কিন্তু যখন টেস্ট দিচ্ছে মানে তার যে আসলে কী রোগ হলো এটা নির্ণয় করার জন্য ডক্টর যখন তাকে কিছু মেডিকেল টেস্ট দিচ্ছেন, সেই টেস্ট কিন্তু তিনি সরকারি হাসপাতালে করতে পারছেন না, তাকে ছুটতে হচ্ছে আবার বেসরকারি হাসপাতালে। অনেক জায়গায় দেখা যায় ডাক্তার দেখাতে যেও আসলে খুব মানে একটা সংকটের সম্মুখীন হইতে হয়। সম্প্রতি আপনি দেখে থাকবেন হয়তো যে আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, যে সেখানে মানে ভোর হতেই মানুষ আসলে মানে হুমড়ি গেটের খেয়ে বাইরে পড়ছে। সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে এবং আপনার গেট খোলার সাথে সাথে তারা এত মানে কেউ কেউ পড়েও যাচ্ছে আসলে, হ্যাঁ? তো এটা হচ্ছে আসলে আমাদের মানে স্বাস্থ্য খাতের একটা মানে চিত্র, সেটা ইতিবাচক বা নেতিবাচক যেভাবে আসলে আমরা দেখি, এটাই হলো বর্তমান চিত্র। তো এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আছে, তারা একটা উদ্যোগ নিয়েছে যে তারা জানতে চায় আসলে মানে স্বাস্থ্য খাতে সরকার যে বরাদ্দ দিচ্ছে বা যে ব্যয়, তাদের ব্যয়টা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, মানে কোথায় কোথায় গলদ আছে। তো তার জন্য তারা একটা গবেষণা করেছে। সেই গবেষণাটা ধরে আসলে আমরা আমাদের এই প্রতিবেদনটি করেছি। আচ্ছা, তো সেখানে আসলে কারণ কি কি পেলেন? এই যে মানুষ টেস্ট না করতে পারা বা সুবিধা বা সেবার, তার যে কাঙ্ক্ষিত সেবা সেটি না পাওয়ার পিছনে কারণ কি পেলেন? সেবা না পাওয়ার প্রথম কারণ হিসেবে আসলে আমি আরেকটু বলে নিই যে এই গবেষণাটা আসলে পরিচালিত হয়েছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার, যারা পিপিআরসি, তারা এটা আসলে করেছে। তারা গত 9 মাস ব্যাপী আপনার দেশের 22টা সরকারি আপনার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং মেডিকেল কলেজ পর্যায়ে 22টা হাসপাতাল বেছে নিয়ে তারা আসলে এই গবেষণাটা করেছে। এবং বেশিরভাগই আসলে সেখানে উপজেলা পর্যায়ের যে স্বাস্থ্যকেন্দ্র, তারপরে জেলা, তারপরে হচ্ছে আপনার বিশেষায়িত যে হাসপাতালগুলো আছে সেগুলোর উপরে নিয়ে। তো তারা আসলে যেটা দেখছে যে কাগজে কলমে আপনার এই যে বিশেষ করে আমরা যদি একটা আপনার উদাহরণ দিই, যে রেডিও ইমেজিং যন্ত্র, যেটা আল্ট্রাসোনোগ্রাম বা হচ্ছে আপনার এক্স রে মেশিন, এই ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে কাগজে কলমে আপনার দেখা যাচ্ছে যে 85% হাসপাতালগুলোতে 85% সময় সেগুলো হয়তো দেখানো হচ্ছে যে সচল। অথচ গত 1 বছরে সেগুলোতে জেলা পর্যায়ের ক্ষেত্রে বলা যায় যে সেই জেলা হাসপাতালগুলোতে গত 1 বছরে সেগুলো থেকে সেবা পেয়েছে আসলে মাত্র 33% সময়। তাহলে কিন্তু আসলে এই কাগজ কলমের আর বাস্তবের ফারাকটা কিন্তু অনেক বেশি। তো ওভারঅল এটা দেখা যাচ্ছে যে 65% দেখানো হচ্ছে কিন্তু সেবা পাওয়া যাচ্ছে 30-এর আশেপাশে এরকম। তো এর কারণ হিসেবে আসলে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময়ে আপনার অকেজো থাকে যে মেশিনগুলো, অর্থাৎ সরকারি যে যন্ত্রপাতি কেনা হয় সেগুলো প্রায় 79 ক্ষেত্রে দেখা যায় যে মানে অকেজো ছিল বা ব্যবহার হচ্ছে না, পড়ে আছে দীর্ঘদিন ধরে, সেগুলো নষ্ট হয়ে গেছে। আর আরেকটা বড় কারণ ছিল এই গবেষণায় তারা খুঁজে পেয়েছে যে আমাদের দক্ষ কর্মী নেই, বা দক্ষ যে যে মেশিনটা আপনি চালাবেন তার জন্য তো একটা দক্ষ জনবলের অপারেটর অভাব। প্রয়োজন, সেই অপারেটরটা আসলে ওখানে। তো এই জন্য দেখা যায় যে অনেক সময় আপনি ডাক্তার দেখালেন, যখনই টেস্ট করতে গেলেন আপনাকে বলা হচ্ছে যে আমাদের যিনি কর্মী আছেন একজনই, তিনি ছুটিতে আছেন, আপনি আজকে করতে পারবেন না, 1 সপ্তাহ পরে আসেন। এই ভোগান্তিটা কিন্তু আসলে মানে আপনার রোগী পর্যায়ে মানে ভুগতে হচ্ছে মানুষকে। এই যে গবেষণা থেকে বেশ কিছু জায়গা উঠে আসলো আসলে রোগীদের সেবা না পাওয়ার ক্ষেত্রে বা ভোক্তার তাদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার ক্ষেত্রে,
তো এটি নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হয়েছে, তারা কি বলছেন? সরকার তো আসলে সরকারের মতো করে কথা বলবে। তারপরেও গতকালকে যে প্রোগ্রামে এটা আসলে ছিল, যেখানে অনুষ্ঠান, সেখানে প্রধান অতিথি হিসেবে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী যিনি, তিনি ছিলেন। তিনি নিজেও বিষয়টা আসলে স্বীকার করেছেন যে স্বাস্থ্য ব্যবস্থা সংকট। তিনি এর পেছনে আসলে নৈতিকতাকে দায়ী করেন। তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন কালকে, যে আসলে সরকারি হাসপাতালে ডাক্তাররা যদি সরকারি সেবা বাদ দিয়ে পাশের ক্লিনিকে যে প্র্যাকটিস করে, সেখানে সার্জারি করে, সেখান থেকে কমিশন খায়, তাহলে আসলে যত গবেষণায় আপনি করেন বা যত ধরনের পরামর্শ আপনি দেন, এটা আসলে খুব একটা কাজ করবে না। সো যারা আসলে মানে সরকার তো আসলে বরাদ্দ দিচ্ছে, কিন্তু যারা আসলে এক্সিকিউট করার দায়িত্বে আছেন, তারাও আসলে যেন মানে তাদের নৈতিকতাটা কতটুকু থাকে, এটাও সরকার আসলে মনিটরিং করবে। তার বক্তব্য থেকে আমরা এরকমটাই আসলে বুঝতে পেরেছি। আচ্ছা রিফাত, আমরা আরেকটু গবেষণাতে ফিরে যেতে চাই। তো গবেষণাটি সরকারি প্রতিষ্ঠান, সরকারের উদ্যোগে করা হয়েছে। আসলে কতটি হাসপাতালে কতদিন ধরে তারা এই গবেষণার কাজ বা তথ্য সংগ্রহ করেছে? ওকে, আমি শুরুতে একবার বললাম, তারপর আরেকবার বলি। আসলে গবেষণাটা করা হয়েছে 9 মাস ব্যাপী। এই গবেষণাটা, স্যাম্পল সাইজটা গবেষকরা বলেছে একটু ছোট, তারপরেও তারা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি 3টা ধাপে, অর্থাৎ আপনার উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে বা ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেগুলোকে তারা প্রাইমারি পর্যায়ে ধরেছে, জেলা পর্যায়ে হাসপাতালগুলোকে সেকেন্ডারি, এবং আপনার মেডিকেল কলেজ বা বিশেষায়িত যে হাসপাতাল ইনস্টিটিউট আছে সেগুলোকে তারা টারশিয়ারি পর্যায়ে ধরেছে। তো এই 22টা স্যাম্পল নিয়ে তারা আসলে গত 1 বছরে সেখানকার যারা কর্মরত আছেন, সরেজমিন চিত্র দেখেছে, নথিপত্র বিশ্লেষণ করেছে, যারা কর্মরত আছেন তাদের ইন্টারভিউ করেছে। তো সব মিলিয়ে একটা ডিপ আপনার একটা অনুসন্ধান তাদের এই রিপোর্ট থেকে কিন্তু বেরিয়ে আসছে। যদিও স্যাম্পল সাইজটা ছোট, কিন্তু আমরা অন্যান্য গবেষকদের সাথে, বিশ্লেষকদের সাথেও কথা বলেছিলাম। তারা আসলে বলছে যে স্যাম্পল সাইজ ছোট হলেও মানে খুব বড়, মানে স্যাম্পল সাইজ যদি বড়ও হতো, আসলে ঘুরে ফিরে ফলাফলটা কিন্তু একই হতো, কারণ এইটাই আসলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র। তো এই যে 22টা হাসপাতালে তারা যেগুলো, সেখানে তারা 8টা ক্যাটাগরি, বিভিন্ন পর্যায়ে 8টা ক্যাটাগরি থেকে তারা বের করে দেখলো যে কোন কোন এটা। তো সেখানে আসলে অনেক কিছু উঠে আসছে। যেরকম একটা আমি আপনাকে বলতে পারি যে ল্যাব টেস্টের কথা। ল্যাব টেস্টের দিক থেকে কিন্তু আপনার তাদের গবেষণা যেটা বলছে যে প্রাইমারি এবং সেকেন্ডারি পর্যায়ে হাসপাতালগুলোকে ল্যাব টেস্টের প্রাপ্যতাটা মানে বেশ ভালো, মোটামুটি সন্তোষজনক তারা বলছে। আর আপনার হচ্ছে সেখানে মানে ছোটোখাটো পরীক্ষা যেগুলো আছে, সিবিসি আছে, ইউরিন টেস্ট, এই ধরনের পরীক্ষাগুলো নিয়মিত হয়, সেবা পাওয়া যায়। তবে মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতালে কিন্তু এই প্রাপ্যতাটা নেমে আসছে 43 থেকে 45%, অর্থাৎ মানে এটা কিন্তু খুবই কম বলা যায় এক প্রকার। তো এর কারণ হিসেবে তারা বারবার ওই যে আপনার দক্ষ কর্মীদের যে দক্ষ সংকট, জনবলের অভাব। জনবলের জবাব, সেটাকে বলছে। আমরা একটা ছোট ইনসাইট দিতে পারি এখানে, সেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই মুহূর্তে আসলে মেডিকেল টেকনোলজিস্ট যে সেখানে পদ আছে 6,406টি, অথচ এখন কর্মরত আছেন সেখানে 3,892 জন, অর্থাৎ এখানে কিন্তু একটা ব্যাপক মানে বড় ধরনের একটা জনবল সংকট কিন্তু থেকেই গেছে আর কি। আচ্ছা, তো আমরা দেখলাম যে আপনি বলছিলেন যে কাগজ কলমে সেবা দেওয়ার পার্সেন্টেজটা দেখানো হচ্ছে 85%, তো বাস্তবতায় সেটা দেখা যাচ্ছে যে 40 বা 50%। তো এই যে ফারাক, এই ফারাকের কারণটা কি? ফারাকের কারণ ওই যে বললাম আগে, মানে ফারাকটা কেন বেশি দেখানো হচ্ছে? বেশি দেখানো হচ্ছে আসলে কাগজে কলমে বলছে তারা যে হ্যাঁ এই সেবা এখানে আছে, কিন্তু আপনি যখন চাচ্ছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমাকে আজকে সকালে আমাদের প্রতিবেদনটি পড়ে আমারই একজন রিলেটিভ আমাকে ফোন দিয়েছিলেন। তিনি গত মাসে তার স্ত্রীকে নিয়ে আমাদের যে বিএমইউ, অর্থাৎ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, হ্যাঁ সেখানে তিনি তার চিকিৎসা, তিনি সিরিয়াল আগে দিয়ে তিনি ডাক্তার দেখাইতে পারছেন। তবে ডাক্তার যখন তাকে বেশ কয়েকটা টেস্ট দিল, তো এই টেস্ট যখন তিনি আসলে করতে গেলেন, ওখানে প্রক্রিয়াটা জানতে গেলেন, তিনি জানতে পারলেন যে আসলে 1 সপ্তাহের আগে তার এই টেস্ট তিনি ওখানে করতে পারবেন না। এখন মফস্বল থেকে একজন রোগী ঢাকায় এসে 1 সপ্তাহ অপেক্ষা করা, বা এটা তো আসলে খুব মানে সংকট। দ্বিতীয় আরেকটা উদাহরণ আমি দিতে পারি। আমি আমার একজন চিকিৎসকের সাথে প্রায় কথা হয়, তিনি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলা কমপ্লেক্সে তিনি কাজ করেন। তো তিনি আমাকে যে সংকটটার কথা বলেন, তার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি রোগীর ক্ষেত্রে মানে তার জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় যে ইকুইপমেন্টগুলো আছে, সেগুলোর আসলে ব্যাপক ঘাটতি। তো রাত বেরাতে যখন হঠাৎ করে কোনো জরুরি রোগী চলে আসে, তখন কিন্তু তাকে ওই রেফার করে অন্য জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তাকে তার মানে দায়িত্ব, মানে তার আসলে কিছু করাও নেই, সে তার অসহায়ত্বের কথাটাই আসলে। তো গবেষণাতেও আসলে বিষয়টা এমনই উঠে আসছে যে যেসব আপনার হাসপাতালগুলোতে তারা গবেষণা করেছে বা চালিয়েছে অনুসন্ধান, সেখানে কিন্তু তারা দেখতে পেয়েছে যে ওই জনবল বা আপনার যন্ত্র আছে কিন্তু কাজ করে না, আবার অনেক জায়গায় যন্ত্র আছে জনবল নেই, আবার কোথাও যন্ত্রও নেই।
বিষয়টা আসলে এরকম। এর মধ্যে রিয়েজেন্ট যে মানে ছোটখাটো পরীক্ষা করতে যে Chemical. কেমিক্যালগুলো দরকার হয়, এই সংকটও কিন্তু একটা বড় কারণ। আচ্ছা, তাহলে এই গবেষণা থেকে আসলে সরকারের প্রতি বা স্বাস্থ্য সেবার উন্নয়নে কি ধরনের সুপারিশ করা হয়েছে? হ্যাঁ, এই গবেষণা থেকে কিন্তু আসলে ৩ ধরনের মোট সুপারিশ করা হয়েছে, যিনি গতকালকে গবেষণাটা উপস্থাপন করেছিলেন পিপিআরসির যে নির্বাহী চেয়ারম্যান আছেন হোসেন জিল্লুর রহমান। তিনি আসলে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ৩টা ধাপে এই আপনার সুপারিশটা করেছেন। তার ভিতরে স্বল্প মেয়াদের মধ্যে আছে যে আপনি যত দ্রুত সম্ভব মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেন শূন্য পদের বিপরীতে, যেন মানুষজন তাদের প্রাপ্য সেবাটা আসলে পেতে পারে। আর মধ্যমেয়াদে আছে হচ্ছে হাসপাতাল পরিচালনায় পেশাদার স্বাস্থ্য ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা এবং আর্থিক ক্ষমতা আরও বিকেন্দ্রীকরণের মানে সুপারিশ তারা করছেন মধ্যমেয়াদের ক্ষেত্রে। আর দীর্ঘমেয়াদে এখানে ছোট্ট করে বলে রাখা প্রয়োজন, হাসপাতালগুলোতে আসলে ওষুধ সাপ্লাই দেয় আপনার, এখানে জরুরি ওষুধ নিয়েও গবেষণায় কিছু কথা উঠে এসেছিল। তো দেখা যাচ্ছে যে আসলে জরুরি ওষুধের প্রাপ্যতা গড়ে এই হাসপাতালগুলোতেও প্রায় আপনার 12 থেকে 22%, অর্থাৎ খুব মানে কম। আপনি যতটুকু আপনার এমনিতেও আপনার যতটুকু চাহিদা তার অনেক কম বরাদ্দ দেওয়া হয় হাসপাতালগুলোতে, সেই বরাদ্দের মধ্যেও আসলে এখন এই প্রাপ্যতাটা দেখা গেছে যে 12 থেকে 22%, অর্থাৎ আপনি জরুরি কোনো ওষুধ ওখানে থেকে পাবেন না, আপনাকে বাইরে থেকে টাকা খরচ করে ওষুধগুলো কিনতে হবে। তো এই ওষুধগুলো আসলে সাপ্লাই দেয় আমাদের সরকারি যে প্রতিষ্ঠান আছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। তো গবেষণায় দেখা গেছে তারা যদি সঠিক সময়ে সাপ্লাইটা দিতে পারে, সরবরাহটা করতে পারে, তাহলে কিন্তু 90% এই ঘাটতি মোকাবেলা করা সম্ভব। তো সুপারিশের ক্ষেত্রে আসলে তারা বলছে যে এই এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের আধুনিকায়ন করতে হবে এবং ওষুধের জন্য যে র ম্যাটেরিয়ালস কাঁচামাল যেগুলো, সেগুলো নিরবিচ্ছিন্ন সরবরাহ আসলে নিশ্চিত করতে হবে। এটুকুই আসলে 3 ধরনের মানে পরামর্শ বা সুপারিশ তারা দিয়েছে। ধন্যবাদ রিফাত, আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকে। দর্শক, আমরা তখন কথা বলছিলাম সরকারি হাসপাতালে থাকা আধুনিক রোগ নির্ণয় যন্ত্রপাতি এবং সেগুলো থেকে সেবা পাওয়া না পাওয়ার বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।